আজ এমন একটি খাবার নিয়ে কথা বলবো যার কথা শুনলেই আপনাদের জিভে জল এসে যাবে। খাদ্য সংরক্ষণের তাগিদ থেকে প্রায় 4000 বছর আগে এই খাবারটির সূচনা হয়। প্রাচীন মেসোপটেমিয়া ও ভারতীয় উপমহাদেশে এর প্রথম প্রচলন ঘটে। মূলত রোদে শুকিয়ে তেল, ভিনেগার বা লবণের মিশ্রণে ফল ও সবজিকে পচনের হাত থেকে বাঁচিয়ে দীর্ঘদিন খাওয়ার জন্যই এই খাবারটির সৃষ্টি হয়। নাম কি আর বলতে হবে? জি জি, আচার। আমের আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, বোম্বাই আচার, চুইঝাল আচার, চালতার আচার, রসুনের আচার, আর কত নাম বলবো। টক ঝাল মিষ্টি এ এক অনবদ্য সৃষ্টি। কিন্তু এই টক ঝাল মিষ্টিময় যে আচার আমরা খাচ্ছি বর্তমানে তা কি সত্যি সত্যি অনবদ্য সৃষ্টি, নাকি এর পেছনে লুকিয়ে আছে দারুণ কোনো অনাসৃষ্টি? আচারের নাম শুনলেই যেহেতু জিভে জল আসে, তাই কেউ কি এই দুর্বলতার সুযোগ নিচ্ছে? খাঁটি, বিশুদ্ধ বা ভেজালহীন আচার খাচ্ছি তো আমরা। খাবারের ভেতরের সত্য উদ্ঘাটনের অনুষ্ঠান ফুড ইনসাইডে আজ আমরা কথা বলবো ভেজালহীন আচার নিয়ে। শৈশব কৈশোরে আচারের বয়াম থেকে মায়ের হাতে বানানো আচার চুরি করে কে না খেয়েছে বলুন? ধরা পড়লে তো আচারের সাথে আচারও খেতে হয়েছে অনেককে, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন অনেকে জানিই না যে আমরা আচারের আড়ালে নিজের অজান্তেই আচার খেয়ে যাচ্ছি। কি সেই আচার, কেমন তার ধরন, সেই বিষয়েই আলোচনা করতে হাজির হয়েছি আমি মঞ্জুরুল করিম, আর আমার সাথে আছেন পুষ্টিবিদ সাইদা লিয়াকত। ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। আপনাকে স্বাগত জানাচ্ছি ফুড ইনসাইড অনুষ্ঠানে। আমরা আজ আচার নিয়ে বলি। আচার কথাটা আসলেই এটার খুব কাছাকাছি একটি শব্দ আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আচার কথাটা এসে যায়। আমরা কি কখনো আচার খেতে গিয়ে নিজের অজান্তেই ভেতরে আচার খেতে পারি? আপনার কাছে কি মনে হয়? সেটা আচার তো একটা লোভনীয় একটা বিষয়। আচার আমরা অনেক আগ্রহ নিয়ে আচারটা খেয়ে থাকি। তবে আচারটা যদি শুদ্ধ হয়, মোট কথা হচ্ছে যদি ভেজাল মুক্ত হয়, তাহলে কিন্তু আচার খাওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি সেখানে ভেজাল থাকে তাহলে অবশ্যই আচার খাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভেজাল থাকে, এই কথাটা হচ্ছে যদি কথাটা আসে তখনই যখন এর মধ্যে অনেকগুলো বিষয়, ঘটনা বা পরিস্থিতির মধ্যে আমরা থাকি। প্রথমেই আমরা একেবারেই নেগেটিভ দিকে না গিয়ে আমরা যদি বলি আচারের যে সব উপাদান দিয়ে আচার তৈরি হয় তার কারণে এর ভেতরে কি কি গুণাগুণ থাকতে পারে। এটা আচার আসলে লোভনীয় একটা বিষয়, যেটা হচ্ছে আচার আমরা ছেড়ে পুরো সবাই কিন্তু পছন্দ করি। তো আচারের যে ইনগ্রেডিয়েন্টগুলি, উপাদানগুলি নিয়ে বানানো হয়, সেখানে কিন্তু তেল, বিভিন্ন রকমের মশলা কিন্তু রয়েছে এবং বিভিন্ন রকমের ফল, সবজি দিয়েও কিন্তু আচার তৈরি করা হয়। তো বিভিন্ন রকমের মশলা যদি আমি বলি, যেটা হচ্ছে যে আমরা কিন্তু মৌরি সেখানে ইউজ করছি, বিভিন্ন রকমের ধনে, হলুদ, বিভিন্ন রকমের মশলা কিন্তু আমরা ইউজ করছি। এই যে মশলাগুলি, এটা কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধে কিন্তু সাহায্য করে। হ্যাঁ, কাজেই আমরা মশলাগুলি যদি খুব প্রপার ওয়েতে ইউজ করা হয়, সেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করছে। আর আমাদের ফল বা সবজি যেটা দিয়ে আমরা আচার করছি, সেটা কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। মোট কথা আচারে যে আমরা ফল সবজি ব্যবহার করি, সেটা কিন্তু এক কথায় আমরা হৃদবান্ধব খাবার বলে থাকি। কাজে আচার যদি আমি পরিপূর্ণভাবে শুদ্ধ করে আচারটাকে যদি আমি তৈরি করে আমি যদি গ্রহণ করতে পারি, তাহলে দেখা যাবে আমার হজমে সেটা সাহায্য করছে। এবং আচার যদি যেটা হচ্ছে যে ফার্মেন্টেশন ওয়েতে, যেটা ট্র্যাডিশনাল ওয়েতে যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রোবায়োটিক হিসেবে আমার যে হেলথ গার্ড যে রয়েছে, মোট কথা হচ্ছে আমাদের অন্ত্র যেটা আমরা বলি, সেটাকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করছে, রুচি বাড়াতে কিন্তু সাহায্য করছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন খাবার খেতে না চাই, বা কোনো বাচ্চা বা কোনো ছেলে বড় যেই হোক, আপনি যদি কিছুটা আচার দেন বা সেখানে অন্য কোনো কিছু না থাকলেও আচারের সাথে সামান্য তরকারি থাকলেও সে কিন্তু খুব ভালোভাবে সেটা গ্রহণ করতে পারছে। আর আচারে যখন আপনি বিভিন্ন ইনগ্রেডিয়েন্টগুলি ব্যবহার করছেন, সেখানে কিন্তু লবণের পরিমাণটা চলে আসছে, সেটা কিন্তু আমাদের ইলেকট্রোলাইট যেটা আমরা বলি, সেটার ভারসাম্যতেও কিন্তু রক্ষা করছে। মোট কথা আচার সুন্দরভাবে বা আমরা যদি স্বাস্থ্যকর ওয়েতে আমরা আচারটা নিতে পারি, সেটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক উপকার। আচ্ছা, আপনাকে যখন পেয়ে গেছে এবং আচার নিয়ে যেহেতু কথা হচ্ছে, আচার খেলে তো রক্ত পানি হয়ে যায়, তাই না? এটা আসলে কুসংস্কার বা ভুল ধারণা, যেটা হচ্ছে আচার খেলে রক্ত পানি হয় না, এটা কুসংস্কার। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট রয়েছে, তেঁতুলে রয়েছে, যেটা হচ্ছে ব্লাড থিনার হিসেবে কিছু কাজ করে। আমরা যেমন ফ্ল্যাক্সিডের কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমরা রক্ত তরলীকরণ ওষুধ বা আমরা খেয়ে থাকি, অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেয়ে থাকি,
সেক্ষেত্রে কিছু কিছু মেডিকেশনের সাথে এটা কিন্তু কোরিলেট রয়েছে। এবং আচার যেটা হচ্ছে রক্ত আমাদের কি দ্বারা তৈরি, আমাদের বিভিন্ন রকমের যেটা হচ্ছে প্লাটিলেট রয়েছে, আরপিসি রয়েছে, এটা কখনোই রক্ত কিন্তু মানে আচার খেলে যে আপনার রক্ত পানি হবে এমন কোনো ক্ষমতা কিন্তু নেই। কাজেই এটা নিশ্চিন্তে আমরা থাকতে পারি যে আচারের এমন কোনো গুণ নেই যে আমার রক্তকে পানি করে দিবে। এটা একেবারেই বদ্ধমূল একটা ধাপ। ঠিক আছে, একটা সংস্কার বা কুসংস্কার সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম, কিন্তু অনেক সময় বলা হয় যে আচার খান বা তেঁতুল সরাসরি খেলেও নাকি এরকম হয়। ওই তেঁতুল বা আচার যেটা হচ্ছে ওই যে ব্লাড থিনার, যেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট একটা উপাদান থাকে, সেটা খুবই যেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু উপাদান রয়েছে, যেটা যে কোনো খাবারই, আমি ফ্ল্যাক্সিডের কথা বললাম, তেঁতুলের কথা বললাম, কিন্তু এটা আমরা যদি স্বাভাবিকভাবে আচারটা খাই বা তেঁতুলের আচার খাই, এটা রক্ত পানি করার কোনো কারণই নেই। এটাতে কোনো রক্ত পানি হবে না, এর এমন কোনো গুণ নেই যে আমার রক্তকে পানি করে। আচ্ছা, রোদে শুকানো আচার আর চুলায় রান্না করার আচারের মধ্যে কি আসলে কোনো পার্থক্য? অবশ্যই পার্থক্য আছে, বিস্তর পার্থক্য রয়েছে। যেমন আমাদের ভিটামিন সি কি হয়, তাপে নষ্ট হয়, বাতাসেও নষ্ট হচ্ছে। এবং আমি যদি যখন রান্না করে আচারটা তৈরি করি, তখন কিন্তু আমার ভিটামিনসগুলি অনেক বেশি পরিমাণে নষ্ট হয়ে যায়। কিন্তু আমি রোদে যদি সেটা করি, সেটা কিছুটা নষ্ট হবে, কারণ খোলা বাতাসেও নষ্ট হচ্ছে, আমার রোদেও নষ্ট হচ্ছে, কিন্তু অনেকটাই কিন্তু সেফ থাকবে। আর চুলায় যদি যেটা হচ্ছে যে আমি তেলটাকে কি করছি, চুলায় তেলটাকে অনেক বেশি পরিমাণে কিন্তু সেটাকে আমি জাল দিয়ে করছি। তেল যদি আপনি খুব বেশি করেন, যেটা হচ্ছে তেলের, যদিও আমরা বলবো যে আমরা সরিষার তেলটা ব্যবহার করে থাকি, সরিষার তেলের স্মোকিং পয়েন্ট যেটা হচ্ছে সেটা ফোটানো যায় বা ডিপ ফ্রাই করা যায় সরিষার তেল দিয়ে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি খুব অনেকক্ষণ সেটাকে ফোটাতে থাকেন, সেটা কিন্তু ঠিক নয়। একটা তেলের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লেভেল পর্যন্ত যেতে পারে। কিন্তু আপনি যদি তেল হয়তো ওটা মাখিয়ে নিচ্ছেন অথবা রোদে শুকাচ্ছেন তেল দিয়ে, সেটা কিন্তু পুষ্টিমান অনেক ক্ষেত্রে কিন্তু অক্ষুণ্ণ থাকছে। আর যেটা হচ্ছে বিভিন্ন রকমের যে পুষ্টি উপাদানগুলি রয়েছে, বিশেষ করে বি ভিটামিনসের কথা বলবো, সেটা কিন্তু তাপে নষ্ট হয়ে যাচ্ছে। রোদে কিছুটা নষ্ট হলেও রোদে কিন্তু অনেকটুকুই কিন্তু সেভ হচ্ছে। মোট কথা হচ্ছে যে আপনার রান্না করা আচারের চেয়ে রোদে শুকানো আচারের পুষ্টিগুণ কিন্তু অনেকটাই অক্ষুণ্ণ। যারা আচারের অনেক ভক্ত, নিয়মিত খায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য বটে এটা। তো আচার তৈরি করতে তো অনেক তেল ব্যবহার করতে হয়, তো আচারের তেল কি পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করে? এটা ওই যে আপনি রান্না করবেন না, মোট কথা হচ্ছে ম্যারিনেট করা যায়। আমি আচার দিয়ে ভর্তা বানিয়ে মাখিয়ে খেতে পারি, এটা খুবই সুস্বাদু হয়। কিন্তু আপনি ডিপ ফ্রাই করতে যাবেন না সেই আচারটা নিয়ে। আচারটা রেখে দিয়ে আপনি খাবারে ভর্তা হিসেবে অথবা আপনি ভাজি তৈরি করলেন বা কোনো রান্না করলেন, জাস্ট সামান্য সটে করে নিয়ে আপনি নামিয়ে ফেলেন। এতে কিন্তু আচারের তেলটাও আপনি খেতেও পারছেন, এনজয় করতে পারছেন, এবং আমি বলবো যে এটা ক্ষতির কারণ কিন্তু কম হবে। কিন্তু আপনি যদি ওটা দিয়ে একদম ডিপ ফ্রাই করতে যান বা কোনো কিছু করতে চান, সেটা ঠিক হবে না। তাহলে আরও একটি ছোট প্রশ্ন মাথায় এসে গেল, সেটা হলো যে অনেক সময় তো ওয়েদার বা আবহাওয়ার কারণে বা পরিবেশের কারণে আচারের উপরের অংশে এক ধরনের ফাঙ্গাস পড়ে যায়, তাহলে তো এটা সরিয়ে নিয়ে নিচেরটা খেলে তো সমস্যা নেই, বিষয়টা এরকম না, এটা হচ্ছে যে আসলে হাইফি, যেটা হচ্ছে আচারের হয়তো উপরের প্রলেপটা যেটা হচ্ছে তেলের আবরণ দ্বারা কিন্তু যেটা হচ্ছে ঢাকা থাকে, সেখানে কিন্তু ফাঙ্গাসটা উপরে পড়ে যাচ্ছে ফলের, এবং ওটাকে হাইফি বা শিকড় যেটা বলা হচ্ছে ফাঙ্গাসের, সেটা কিন্তু একদম তলদেশ পর্যন্ত চলে যাচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, আপনি এটাকে দেখতে পাচ্ছেন যে উপরে একটা আস্তরণ পড়েছে, আপনি সরিয়ে খাচ্ছেন, কিন্তু না, পুরো আচারটাই কিন্তু এফেক্টেড। কাজেই আচারটা ফাঙ্গাস পড়লে না খাওয়াটাই শ্রেয়। আমার কাছে একটি তথ্য আছে, সেখানে বলা হচ্ছে যে ভেজাল আচার চেনার কিছু ঘরোয়া পদ্ধতি আছে, যেমন একটু আচার পানির সাথে মেশালে যদি পানি দ্রুত গাঢ় রঙের রূপ নেয়, তবে বুঝবেন এতে ভেজাল রং আছে। সাধারণত আচারের প্রাকৃতিক রং পানিতে এত দ্রুত ছড়ায় না। হ্যাঁ, আচার যেটা এটা ঠিক যে আচারের প্রাকৃতিক রংটা যেমন হচ্ছে হলুদ, তারপর মরিচের যে রংটা, সেটা কিন্তু এটা কি করবে, এই রংটা কিন্তু ফ্যাট সলেবল, এটা কিন্তু পানিতে যাবে না। এটা পানিতে যাবে? হ্যাঁ, এটা পানিতে যাবে না, এটা কিন্তু তেলে, যেটা হচ্ছে তেলের দ্রবণীয়। কাজেই যেটা হচ্ছে আপনি যদি এটা পানিতে দিয়ে দেন, এটা কিন্তু সহজে মানে রংটা কিন্তু স্প্রেড হবে না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি ভেজাল আচার হয়ে থাকে, তাহলে কিন্তু রংটা কিন্তু দ্রুত মানে ছড়িয়ে যাবে পানিতে, রংটা কিন্তু অনেক কালার হবে বা অন্য কোনো
রং থাকলে, মরিচের রং বা হলুদের রং বা আমি অন্য কোনো যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করছি সেটা রং না থাকলেও হিং আমরা ব্যবহার করছি, তারপর কালি জিরা ব্যবহার করছি, কখনো পাঁচফোড়ন ব্যবহার করছি, হ্যাঁ, এই রঙগুলি ছড়াবে না, কিন্তু ভেজালে কিন্তু রঙগুলি দ্রুত ছড়িয়ে যাবে। আরেকটা জিনিস হলো যে আচারে কিন্তু একটা কটু গন্ধ থাকে, যেটা হচ্ছে আপনি যদি ভেজাল আচার বলে থাকেন, আমি এর আগেও একটু বলেছি, যেটা হচ্ছে তখন কিন্তু একটা খেতেও কিন্তু বিস্বাদ লাগবে ভেজাল আচার হলে, সেখানে যদি ইনগ্রেডিয়েন্ট থাকে। আর রঙটা হলে কিন্তু আপনি সহজেই আমি বলবো যে বার্মিজ আচার কিন্তু আমরা ব্যবহার করি, আপনি খেয়াল করে দেখবেন অনেক আচারে কিন্তু রঙটা কিন্তু ছড়িয়ে যায় এবং হাতে ধরলেই কিন্তু রঙটা বোঝা যায়, হ্যাঁ, অনেকটা লেগে থাকে, এবং আমরা কিন্তু খুব মজা করে সেই আচারগুলি কিন্তু খাই। ভেজাল না মেশানো হয় বা রং মেশানো হয় তাহলে কিন্তু আচারটা মানে অবিকল ওরকমই থাকবে, দেখা যাবে যে ওটা আচারের রংটা ছড়াচ্ছেন। এই যে আপনার সাথে এই অনুষ্ঠানের আগে কথা হচ্ছিল যে ধরুন ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ বা হৃদরোগী যারা আছে তারা কি আচার খেতে পারে কিনা, বা খেলে কি ধরনের খাওয়া উচিত, বা পুষ্টিবিদ হিসেবে আপনি কি ধরনের করেন? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগীরা আচার খেতে পারবে না এটা তেমন কিন্তু নয়। যেটা হচ্ছে যে আচারে কিন্তু লবণের পরিমাণটা অনেক বেশি থাকে। যদি বাণিজ্যিকভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে খুব বেশি পরিমাণে লবণ থাকছে। অনেক সময় কিন্তু আমরা ফুড ইনগ্রেডিয়েন্ট যেটা থাকে সেটা কিন্তু সামঞ্জস্য না রেখে আমরা ইচ্ছে মতো লবণ দিয়েও কিন্তু সেটা তৈরি করছি। সেটা যে ঘরে হয় না তাও নয়। এতে হয় কি, উচ্চ রক্তচাপের রোগীদের কিন্তু লবণের পরিমাণ শরীরে বেড়ে যায়। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে উচ্চ রক্তচাপের রোগীরা অবশ্যই আচার খেতে পারবে, সেটা যদি ঘরে তৈরি বা আমাদের যদি কোনো বাণিজ্যিকভাবে সেইভাবে আচার তৈরি করা হয়, সেখানে লবণের পরিমাণ বা তেলের পরিমাণ একটু কম দিয়ে আচার তৈরি করা হয়, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপের রোগীরাও সেটা আচারটা কিন্তু নিতে পারেন। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি এই কথাটা বলবো যে তাদের কিন্তু পরিমিত বোধ থাকতে হবে, কারণ আচারে কিন্তু চিনিও মেশানো হয়। চিনি থাকে, তেল থাকে, লবণ থাকে, বিভিন্ন রকমের মশলা থাকে, প্রিজারভেটিভ থাকে। এটা সবার জন্যই একটা লিমিটেড ওয়েতে কিন্তু আচারটা গ্রহণ করা দরকার। আর লবণের পরিমাণটা এই জন্যই যে আমাদের প্রতিদিনে কিন্তু সাধারণ মানুষের জন্য 1 চা চামচের কম পরিমাণ লবণ লাগে। হাইপারটেনসিভ পেশেন্ট যারা রয়েছে, উচ্চ রক্তচাপের রোগী, তাদের কিন্তু লবণের পরিমাণটা কিন্তু আরও কম দরকার হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি মনে করেন যে 1 চা চামচের কম পরিমাণ লবণ আমার খাবার মিলিয়ে বা বাইরে থেকে আমি যেটা নিই, কিন্তু আমার আচারে কিন্তু সেটা হচ্ছে না। আচারে কিন্তু আমি প্রয়োজনের অতিরিক্ত লবণ, চিনি মিশিয়ে দিচ্ছি। কাজে ডায়াবেটিস রোগীরাও আচার খেতে পারবেন, কিন্তু সেটাতে একটা পরিমিত বোধ থাকতে হবে। এবং উচ্চ রক্তচাপের রোগীরা যারা রয়েছেন বা হৃদরোগী যারা রয়েছেন, কারণ আমি যদি উচ্চ রক্তচাপ কন্ট্রোল না করি তখন কিন্তু আমি হৃদরোগীতে পরিণত হব। কাজে আমাকে যেটা করতে হবে, উচ্চ রক্তচাপটা আমাকে কন্ট্রোল করতে হলে প্রথমেই আমাকে লবণের দিকে আসতে হবে, কারণ লবণকে কিন্তু আমরা উচ্চ রক্তচাপের জন্য কিন্তু বিশেষভাবে আখ্যায়িত করে থাকি। এবং আপনি খেয়াল করে থাকবেন যে উচ্চ রক্তচাপের ম্যাক্সিমাম রোগীরাই অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে টোকা লবণ, আমরা যেটা বলি টেবিল সল্টটাও কিন্তু ইউজ করে থাকেন, হ্যাঁ। অনেকে কিন্তু বলেন যে লবণটাকে যেভাবে ব্যবহার করবে সেটা যদি তারা বলে ভেজে আমরা খাই, অনেক সময় আমি তো হৃদরোগে আছি, দেখা যায় যে ভেজে লবণটা খাই। আপনি ভেজে খান বা রান্না করে খান, যে কোনো উপায়ে খান, লবণটা কিন্তু লবণই থাকবে। কাজেই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য লবণ যেহেতু মানে একটা সীমাবদ্ধতা রয়েছে, বা হৃদরোগীর ক্ষেত্রেও বা ডায়াবেটিস থাকলে বিভিন্ন রকমের রোগ কিন্তু তার সাথে থাকেই, দেখা গেল যে ডায়াবেটিসের সাথে কিডনি রোগও কিন্তু থেকে যাচ্ছে। কাজেই আমাদের যেই জিনিসটা করতে হবে যে আমরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনি রোগীদের যদি আমরা আচারটা দিতে চাই, সেই ক্ষেত্রে কিডনি রোগীদের ক্ষেত্রে অবশ্যই আমাদের আরও অনেক কিছু নিয়ম মেনে চলতে হবে। আর উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে, হৃদরোগীদের ক্ষেত্রে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অবশ্যই একটা পরিমিত বোধ থাকতে হবে, এবং আচারটা কিভাবে তৈরি করা হচ্ছে সেভাবেই যেন আচারটা দেওয়া হয়। ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। সবশেষ কথা হলো, যে কোনো খাদ্যপণ্য কেনার আগে দেখতে হবে ওই পণ্যে খাঁটি উপাদান আছে কিনা, তার গুণগত মানে কোনো আপোস করা হয়েছে কিনা, এবং বিশুদ্ধতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা। যদি এসব ঠিক থাকে তবেই কেবল আপনার বিশ্বাসের মর্যাদা রক্ষা হবে, কারণ আপনি তো পরিপূর্ণ বিশ্বাস নিয়েই বাজার থেকে ওই পণ্যটি ক্রয় করেছেন। মনে রাখতে হবে, ভেজাল খাবার মানেই টাকার অপচয়, ভেজাল খাবারে লুকিয়ে থাকে মৃত্যু ভয়। তাই শুধু সস্তার হিসাব নয়, বরং কিনতে হবে সেটাই যে খাবারে ভেজাল নাই। আজ এ পর্যন্তই। ফুড ইনসাইডের পরের পর্বে দেখা হবে অন্য কোনো খাবারের ভেতরের গল্প নিয়ে। ভালো থাকবেন।
ভেজাল নাই .com